আব্দুল কাদের আপনার কাছে আসে দুটি প্রশ্ন। একটি হচ্ছে যে আসলে পরিবর্তনটা বেশি জরুরি নাকি পদ্ধতি নিয়ে কি কোনো রাজনীতি হচ্ছে বলে আপনি মনে করেন কিনা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আরেকটি প্রসঙ্গ এখানে এসেছে, যেটা আবিদ বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তিনি দেখা করেছেন ইউনূস সেন্টারে গিয়ে, কিন্তু এর আগে কখনো গণভবনে যাননি, হয়তো দাওয়াত পাননি। আপনাকেও আমরা যে ভূমিকায় গণঅভ্যুত্থানের সময় দেখেছি তারপরে কিন্তু সেভাবে সামনে আসতে দেখিনি, বিভিন্ন অনুষ্ঠানেও দেখিনি, সরকারি অনুষ্ঠানেও দেখিনি, বা আপনার রাজনৈতিক সংগঠনেও আপনার আর ওভাবে দেখলাম না। কেন বলেন তো? যে একটা বিষয় দেখেন, প্রথম কথা হচ্ছে আসলে আমরা সংস্কার না সংশোধন সেই বিষয়টা, অথবা কি পরিবর্তন কোন ধারাটা আমরা হচ্ছে মানে অ্যাকসেপ্ট করবো এখানে। একটা বিষয় দেখেন, যখন আমরা জুলাই গণঅভ্যুত্থান করি তখন হচ্ছে আমরা দেখলাম হচ্ছে রাস্তার মধ্যে আমরা দাঁড়াইছিলাম যে রাষ্ট্র সংস্কার কাজ চলছে, মেরামতের কাজ চলতেছে, সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত, সংস্কার শব্দটা ইউজ করলাম আমরা যখন হচ্ছে গিয়ে যে রাষ্ট্র সংস্কার আন্দোলন যখন সাকিব ভাইদের কথা শুনতাম, কিংবা হচ্ছে আমরা অন্যান্য ব্যক্তির কথা শুনতাম, তখন সংস্কার শব্দটা শুনতাম। কিন্তু আমরা যখন বিএনপির যে 31 দফা, সেটা সংস্কার শব্দটা শুনতাম। কিন্তু আমরা হচ্ছে জুলাই পরবর্তী সময়ে আমরা সংস্কার নিয়ে কথা বলি। এখন আসে আমরা হচ্ছে সংস্কার কি সংস্কার কথা বলতেছি, আমরা সংবিধান সংস্কার কথা বলতেছি, এবং সংবিধান কোন অংশের সংস্কার কথা বলতেছি আমরা যে সংবিধানের হচ্ছে যে মৌলিক যে বিষয়গুলা, বেসিক স্ট্রাকচার সংস্কার কথা বলতেছি আমরা। আপনি একটা বিষয় দেখেন, আমি তো আইন বিশারদ না, তবু হচ্ছে যতটুকু জানি, যতটুকু বুঝতে পারি ততটুকুর মধ্যে একটু বলি যে সংবিধানের যে বেসিক স্ট্রাকচার যেগুলো, যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি কি হবে, 17 নম্বর অনুচ্ছেদ, কিংবা হচ্ছে আপনার হাইকোর্ট বেঞ্চ মানে কি ডিসেন্ট্রালাইজড করা, এই যে বেসিক বিষয়গুলো সেগুলো সংশোধনের মাধ্যমে করা যায় না। কিন্তু আমরা দেখেছি আমাদের সামনে কিন্তু পিছনে একটা নজির আছে কিন্তু, যে 8ম সংশোধনের মধ্যে দিয়ে কি হয়েছে, যে আমাদের যে হচ্ছে যে হাইকোর্টের বেঞ্চগুলো বিভিন্ন বিভাগীয় শহরে বসানো হয়েছিল, কিন্তু আমরা কি দেখেছি শুধুমাত্র একটা মামলার মধ্যে সেটা কিন্তু আপনার খারিজ হয়ে গিয়েছে, শুধুমাত্র 8ম সংশোধনে। কিন্তু এর মানে অনেক নজির আমাদের সামনে আছে। এই যে আমরা বারবার করে বলতেছি যে আমরা অসাংবিধানিক ভাবে করলেও সেটাও কিন্তু আবার ঠিক না, তাই না? কিন্তু ধরেন আপনি শেষ করি, এই যে আমরা বলতেছি সংবিধান সংস্কার কথা বলতেছি, ওই যে বেসিক স্ট্রাকচার কখনো হচ্ছে সংবিধান সংশোধনের মধ্যে দিয়ে করা যায় না, সংস্কারের মধ্যে দিয়ে করতে হবে। এই জন্য হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে এই প্রস্তাবটা হাজির করছে। কিন্তু আপনি যখন লিগ্যাল ফ্রেমওয়ার্কের কথা বলবেন, আপনি যখন কনস্টিটিউশন সামনে রেখে কথা বলবেন, তখন তো আপনাকে এটা মানতে হবে যে আপনাকে এই সংবিধান, আবার আপনি সংবিধান মানতে চাচ্ছেন, সেজন্য আপনি এই রেফারেন্সটা দিচ্ছেন। কিন্তু তাহলে তো সংবিধান আপনাকে অ্যালাউ করছে না, রাষ্ট্রপতিকে অ্যালাউ করছে না যে জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ দেবে। সেটাকে আপনি কিভাবে কেন অ্যাকসেপ্ট করেন? হ্যাঁ, এই প্রশ্নটা একটু বলি। দেখেন, আমি আপনাকে যখন 9 দফা দিই তখন আমি চিন্তা করি যে হাসিনা যে প্রথম দফা দিলাম, কিংবা 1 দফা আমার একটা সংশ্লিষ্ট ভালো একটা ভূমিকা আছে, ওটা আমি কখনো প্রকাশ করি নাই। যখন 1 দফা দিই, কিংবা পরবর্তী যে সরকার কিংবা 1 দফা দেওয়ার সময় চিন্তা করি না যে এটা কি সংবিধান মানে এটা এলাও করে কিনা। কিংবা আমি যখন হচ্ছে কি যে 1 দফা দেওয়ার পরে রাষ্ট্র পরিচালনা যারা হবেন, কিংবা হচ্ছে পরবর্তী যারা হচ্ছে কি জামাত বলেন, বিএনপি, যে তারা হচ্ছে আপনার মানে দেশে চলে আসলো, জেল থেকে বেরিয়ে আসলো, সবকিছু হচ্ছে আবার স্বাভাবিক লাইফ লিড করতে পারলো, তারা কি কোশ্চেন করছে যে এটা কি হচ্ছে সংবিধানে আছে, রাষ্ট্রপতি কি আদর্শ কি আপনার কি এগুলা অ্যালাউ করবে কিনা। আমি যে এখন হচ্ছে জেল থেকে বেরোয় যাচ্ছি, কিন্তু এই জেল থেকে বেরোতেও একটা মোমেন্টাম তৈরি হয়েছে, এর আগে হচ্ছে একটা গণঅভ্যুত্থান হয়েছে, এই গণঅভ্যুত্থান কি সংবিধান মেনে হয়েছে কিনা। তা আমি যে সংবিধান মেনে না হলে আমি জেল থেকে বের হবো না। তাহলে তো আপনি তো সংবিধানে মানতে চাচ্ছেন যে বেসিক স্ট্রাকচার সংবিধান আপনি চেঞ্জ করতে পারবেন না, আবার আপনি তো সংবিধান ইউজ করতে চাচ্ছেন। আমি আপনাকে বলি, এই যে আমরা হচ্ছে কি প্রথম কয়েক মাসের ডিলেমা তৈরি হয়েছে আমাদের মধ্যে, এটা গণঅভ্যুত্থান নাকি হচ্ছে এটা হচ্ছে একটা বিপ্লব, হ্যাঁ এটা রেভলিউশন। এই জায়গাটা হচ্ছে আমাদের মধ্যে হচ্ছে বিভাজন তৈরি করে দিয়েছে। কিন্তু অনেকে বলার চেষ্টা করছে যে রেভলিউশন বলতে গিয়ে হচ্ছে কি এই যে সংবিধান ছুড়ে ফেলার যে বিষয়টা আসছে, এই যে সংবিধান হচ্ছে কি একদম সবকিছু ছিঁড়ে ফেলা, লাথি দিয়ে ফেলে দেওয়া, নতুন করে সবকিছু করা, কিন্তু আদতে সেটা তো একটা বিপ্লব হয় নাই। কিন্তু বিপ্লব হলে বিপ্লব সরকার হইতো, আমি সবকিছু যে নতুন বন্দোবস্তের কথা বলতেছি, পুরাতন সকল বন্দোবস্ত আমরা ছুড়ে ফেলে দিতে পারতাম। এটা কিন্তু বিপ্লব হয় নাই, গণ অভ্যুত্থান হয়েছে। গণ অভ্যুত্থান সেটা জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে সেটা সংস্কার হবে। তো সংস্কার আমরা সবকিছু বিষয় তো আমরা আগে সবকিছু একদম মূল উৎপাদন করতে পারবো না। আমরা বলতেছি সংশোধন মানে এই যে বিদ্যমান যে আচার যেগুলো আছে, আর ল যেগুলো আছে, যেগুলো হচ্ছে বিগত সময় আমাদেরকে যে লঙ্কা রাবণ করে দেয়, যে লঙ্কা যে সে রাবণ হয়, সে লঙ্কা সিস্টেমগুলো আমরা সংস্কার করতে চাই, যেন সেটা কোনো আইনি প্রক্রিয়া কোনো বাধা না হয়। এটা হচ্ছে পরিস্থিতি। রাইট। আপনার কথা যেটা আমি জিজ্ঞেস করছিলাম যে আপনি সেভাবে আর সামনে থাকলেন না কেন, সেটা একটু বলেন। দেখেন, প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে আসলে আবেগ কিংবা অনুভূতি একটা সবকিছুর বিষয় আছে। 5 আগস্ট পরে হচ্ছে আমরা অনেক স্বপ্ন নিয়ে বেসিক্যালি হচ্ছে মানে 19 তারিখ পর থেকে তো দায়িত্বে মানে পুরা মোটামুটি আমার কাঁধে চলে আসে। তো তখন হচ্ছে আমরা যে স্বপ্ন নিয়ে মানুষকে ডেকেছিলাম, আমাদের ডাকে যারা হচ্ছে শহীদ হয়েছে রাজপথে এসে, আমার পাশে যে ভাই শহীদ হয়েছে, তাদের স্বপ্নটা মনে হয় আমরা বাস্তবায়ন করতে পেরেছি। যে আমি বললাম না, আমাদের খুব অনেক হতাশার জায়গা আছে। 5 আগস্ট বিকেলবেলা থেকে শুরু করে 6 আগস্ট রাত্রিবেলা, কিংবা হচ্ছে গিয়ে ওই যে আমার মনে হয় এখনো টিএসসিতে আমাদের সামনের সারির যে সমন্বয় যারা আছেন, ওরা হচ্ছে প্রায় 28টা ছাত্র সংগঠনকে ডেকে নিয়ে এসেছেন,
যে আমরা হচ্ছে এই কাজগুলো করবো, আপনারা হচ্ছে আমাদের সহযোগিতা করেন। কিন্তু আমরা দেখেছি এরপরে কোনো মিটিং হয়নি। ঠিক ওই যে সামনের সারির সমন্বয়করা ওই দিন প্রতারণা করেছেন জুলাইয়ের নেতৃত্বাধীন ছাত্র সংগঠনগুলোর সাথে, তরুণদের সাথে। ঠিক ওই দিন প্রথম প্রতারণা শুরু হয় কিন্তু, তারপরে বিভাজন তৈরি হয়, কাদা সরাসরি তৈরি হয়। আমরা দেখেছি কিন্তু দেখেন এই যে আপনি যখন বিভাজন করতে তৈরি হয় কিন্তু, আমি এটা শুধুমাত্র যখন আমরা হচ্ছে মানে এই যে নতুন বন্দোবস্তের কথা বলবো তখন হচ্ছে নিজেদের একটু দোষ। আচ্ছা আমাকে একটু বলেন তো যে এনসিপি নিজে স্বয়ং একটা ইন্ডিভিজুয়াল দল হিসেবে দাঁড়াতে কেন পারলো না, আপনার কাছে কি মনে হয়? এই যে এনসিপি অনেক কথা শেষ করি। দেখেন এই যে বিভাজনের রাজনীতি, সেটা আমার মনে হয় সর্বপ্রথম যে ক্রেডিট বেস রাজনীতিটা, সেটা দেখলাম হচ্ছে আমাদের যে ইউনূস সাহেব, উনি হচ্ছে মানে একদম যুক্তরাষ্ট্র গিয়ে বললেন যে অমুক একজন ব্যক্তিকে মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত করে দিয়েছেন। তারপর থেকে শুরু হয়েছে শিবির তার ক্রেডিট বেস করতেছে, এক্ষেত্রে হচ্ছে বিএনপি ক্রেডিট বেস করতেছে, যে আমরা তো বিগত 13 বছর ছিলাম, 17 বছর ছিলাম। এই যে ক্রেডিট বেস রাজনীতি কে কন্ট্রোল নিতে পারে? হ্যাঁ, এবং জুলাই ছিলাম। এই যে মানে আমার মনে হয় তখন তো হচ্ছে বিভাজনটা শুরু হয়েছিল কিন্তু। আর আপনি যেটা বলেন যে জুলাইয়ের যে সর্বশেষ যে প্রতারণার শিকারটা, আমাদের মনে হয় তরুণ প্রজন্ম বলছে যে 3 আগস্ট আপনি যখন বললেন যে আমরা নতুন বন্দোবস্তের কথা বলতেছি, তো আপনি ঠিকই তরুণ প্রতারণার জায়গাটার কথা বলি আর কি, যে আপনি যখন নতুন বন্দোবস্তের কথা বলেন, আপনি পুরাতন বন্দোবস্ত করে উঠে যাবেন, তখন তরুণ প্রজন্ম এখানে বিচ্ছয় ফিল করবে। আশাহত জায়গাটা সেটা যেন না হয়। নিশ্চয়ই আমি আসলে বিরতি নিতে হচ্ছে। এই যে আপনাকে আবার হচ্ছে কি একটা দল বলতেছে আমি সংস্কার মানে আমি জুলাই সনদ সাইন করব না, ঠিক পরের দিন বৃষ্টির মতো ছাতাদের চলে যায় কিন্তু। তার মানে ওই যে আপনি যে কমিটমেন্ট দিচ্ছেন, আপনি যদি ওই রাজনীতি করতে পারতেন, আমার মনে হচ্ছে কি আমরা সবসময় বলি ক্ষমতা জনতা, শুধুমাত্র জনতায় বলি, কিন্তু দিন শেষে মনে হয় আমি সবাই ক্ষমতার দিকে চলে গেল সেটাই।